রোহিত শর্মা হাত এটা বুড়ো আঙ্গুল, রোহিত শর্মা টাক করে টস করেছে। আমাদের সকালবেলা চায়ের কাপে একটাই কনভারসেশন, ভাই আজকে ইন্ডিয়া জিতবে তো? এবার যদি খেলাটাই না হয় তাহলে কি সেই ম্যাচে কে জিতবে কে হারবে সেটা বলা পসিবল? এ ভাই দেখি এই ম্যাচ দেখি কে জিতবে, লেগে গেল 500 টাকা। তোরা লুডো খেলিস, অনেকে আছিস লুডো বোর্ড খেলিস, আবার সাপ লুডো খেলিস। লুডো চক্কা আমরা এভাবে নাড়িয়ে লুডো চক্কা। তাহলে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রকে সিনেমায় খুব ভালোবাসতো, তো ও চাইতো যে ধর্মেন্দ্র সবসময় বেঁচে থাকুক, যাতে না যায় কোনো জায়গায়। তাহলে কয়েন টস করে বলতো যে যদি যদি হেড আসে তাহলে আমি যাব, আর টেল পড়লে ধর্মেন্দ্র তুমি। কিন্তু প্রত্যেকবারই হেড, ধর্মেন্দ্র তো পাগল হয়ে গেছে। লাস্টে গিয়ে সিনেমায় দেখা গেল যে অমিতাভ বচ্চনের হাতে যে কয়েনটা আছে দুদিকেই হেড। আমি যদি একটা কয়েনকেই প্রথমে একবার টস করতাম, তারপর যদি আবার একবার টস করতাম, মানে একই দাঁড়াচ্ছে। তোমার দেখো, এই দেখো ঝলকানি দেখো, ঠিক আছে? হ্যাঁ এ দেখো, এ দেখো সুমন দা এডিট করে দেবে। সকাল সকাল তুই আর তোর বন্ধু চায়ের দোকানে চা খাচ্ছিস এবং আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ, ভাবা যায়? এবং এই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ বা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ধরে নিলাম আমি, আমাদের সকালবেলা চায়ের কাপে একটাই কনভারসেশন, ভাই আজকে ইন্ডিয়া জিতবে তো? অস্ট্রেলিয়ার যে টিম দেখছি এ ভাই কোনোদিন ইন্ডিয়া যেতে সম্ভব না। আগের বারও হেরেছিল ফাইনালে, এবারও মনে হচ্ছে কিন্তু হারবে। তো তোর বন্ধু এই কথাটা বললো যে আজকে ইন্ডিয়া হারবে, তুই রেখে গেলি। বল কত % চান্স আছে ইন্ডিয়া হারার? বলছে ভাই মনে হচ্ছে 50-50। অস্ট্রেলিয়ার যে টিম 50-50 চান্স আছে ইন্ডিয়া জেতার, মানে 50% চান্স আছে ইন্ডিয়া জিতবে। তুই বলিস না, আমার মনে হচ্ছে 100%, 90 থেকে 100% আমি শিওর যে ইন্ডিয়া আজকে জিতবে। তাহলে এতদিন আমরা কোনো একটা রেজাল্টের প্রেডিকশনটা পার্সেন্টেজে দিতাম। যদি তুই কোনো এক্সামের জন্য মারাত্মক লেভেলে কনফিডেন্ট থাকিস তাহলে বলবি যে ভাই আজকে 200% ফাটিয়ে দেবো। অ্যাকচুয়ালি 200% বলা উচিতই না, পার্সেন্টেজ সবসময় 100-তে নির্ধারণ করা হয়। 100% ভাই আজকে ফাটিয়ে দেবো পুরোপুরি, যা এক্সাম দেবে দিক, অ্যান্সার যা কোশ্চেন করবে করুক, পুরোপুরি উড়িয়ে দেবো কোশ্চেনগুলো আজকে। অনেকে বলে 1000%, মানে যাই হোক না কেন আমরা অলওয়েজ কোনো রেজাল্টের সিউরিটি পার্সেন্টেজে কল্পনা করতাম বা পার্সেন্টেজ দিতাম। কেন বলতো? বিকজ পার্সেন্টেজ সবাই জানে। এই যে আমি আজকে চ্যাপ্টারটা শুরু করছি প্রবাবিলিটি, এই চ্যাপ্টারের পর থেকে তোরা কোনোদিন কোনো রেজাল্টের সিওরিটি, মানে সেটা হবে কি হবে না তার সিওরিটি পার্সেন্টেজে দিবি না, তোরা একটা নাম্বারে দিবি। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মূল ফান্ডাটাই এটা যে আমরা যেই তর্কগুলো পার্সেন্টেজের হিসাবে করতাম, 50% আছে ইন্ডিয়া জিতবে, 80% ইন্ডিয়া জিতবে, 100% ফাটিয়ে দেবো, আজকে 90% চান্স আছে যে আমি আজকে খুব ভালো রেজাল্ট করবো বা খুব ভালো এক্সাম দেবো, সেই তর্কগুলো আর পার্সেন্টেজে হবে না, একটা নাম্বারে হবে। তুই বলবি যে ভাই আমি একদম হাফ চান্স আছে আমার, বা 1/3 চান্স আছে আমার, বা 1/75 চান্স আছে আমার, বা 3/4 চান্স আছে আমার যে আমি এক্সামে ফাটিয়ে দেবো। এবার থেকে আর পার্সেন্টেজে আমরা কিন্তু কোনোদিন কোনো রেজাল্টের সিওরিটি ক্যালকুলেট করবো না, এই চ্যাপ্টার জানার পর থেকে। এবার এই চ্যাপ্টারটা মানে এই প্রবাবিলিটি জানার জন্য আমাদের কিছু কিছু জিনিস আগে জানতে হয়, সেই প্রিলিমিনারি জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং সেগুলো কেন জানতে হয় সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলবো, পুরোপুরি রিয়েল লাইফের সাথে সিমিলার আছে। সাপোজ আমি বলছি যে আজকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা, ভালো কথা, ক্রিকেট ম্যাচ। এবার যদি খেলাটাই না হয়, যদি ক্রিকেট ম্যাচটাই না হয়, যদি ম্যাচটাই না হয়, তাহলে কি সেই ম্যাচে কে জিতবে কে হারবে সেটা বলা পসিবল না। যদি আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচটাই না হয় তাহলে কি সেই পার্টিকুলার ম্যাচে কে জিতবে কে হারবে, মানে তার রেজাল্টটা প্রেডিক্ট করা কি পসিবল না। তাহলে সেভাবেই আমাদের মাথায় রাখতে হবে যে আমাকে যদি কোন একটা রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, কোন একটা রেজাল্ট যদি প্রেডিক্ট করতে হয়, তাহলে সেই রেজাল্টের আগে সেই এক্সপেরিমেন্টটা হতে হবে। এই যে ম্যাচ, এই ক্রিকেট ম্যাচ, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট, এবং এখানে কে জিতবে কে হারবে এটা হচ্ছে রেজাল্ট। তাহলে আমাদের কোনো কিছুর রেজাল্ট পাওয়ার জন্য অলওয়েজ আমাদের কিন্তু এক্সপেরিমেন্টটা হওয়া মাস্ট। এবার এই এক্সপেরিমেন্ট না বাস দু ধরনের হয়, এক্সপেরিমেন্ট দু ধরনের, আমি একটু ইংলিশেই আজকে বলবো। এক্সপেরিমেন্ট কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে শিওর এক্সপেরিমেন্ট বা যেটাকে অনেক সময় ডিসক্রিট এক্সপেরিমেন্ট বলে,
শিওর এক্সপেরিমেন্ট বা যেটাকে ডিসক্রিট এক্সপেরিমেন্ট বলে, মেবি ডিসক্রিট বলে, আরেকটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট, আরেকটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো সবার আগে বুঝতে হবে যে এক্সপেরিমেন্ট মানে তো বুঝলাম, ঠিক আছে, ওকে, এক্সপেরিমেন্ট করতে জানিস, তোরা তো কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করেছিস। তো এই ডিসক্রিট এক্সপেরিমেন্ট বা শিওর এক্সপেরিমেন্ট আর র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে পার্থক্য কি? ডিসক্রিট এক্সপেরিমেন্টের একটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রত্যেকে জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে যোগ করলে কি আসে? জল আসে, H2O আসে। আমি রাসায়নিক বিক্রিয়াটা ভুলে গেছি, আমাকে কেউ জাজ করিস না, বাট আমরা এটুকুনি জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে যোগ করলে জল চলে আসে। হাইড্রোজেন অক্সিজেনকে যোগ করলে কোনোদিন গোবর আসে না। আমরা জানি যে ভাই এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা গ্যারান্টি সহকারে জল, ওয়াটার আসবেই। তার মানে এই ডিসক্রিট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট, বা শিওর এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যার আউটকামটা আমি জানি যে কি হবে। ভাই হাইড্রোজেন এবং অক্সিজেনকে অ্যাড করলে জলই আসবে, অন্য কিছু আসবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটার একের বেশি আউটকাম আছে। মানে এই র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে গেলে এর একের বেশি আউটকাম আসতে হবে, মানে একের বেশি রেজাল্ট থাকতে পারে। যেরকম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়াও জিততে পারে, অস্ট্রেলিয়া জিততে পারে, যদিও আমাদের সাপোর্ট ইন্ডিয়া আছে, বাট ইন্ডিয়া জিততে পারে, অস্ট্রেলিয়া জিততে পারে। তার মানে এর কিন্তু দুখানা পসিবল আউটকাম আছে, এই ম্যাচের কিন্তু দুটো পসিবল আউটকাম আছে, আইদার ইন্ডিয়া জিতবে অথবা অস্ট্রেলিয়া জিতবে। সেভাবেই আমি যেটা একটা কয়েনকে টস করি, কয়েন যদি আমি টস করি, তাহলে কয়েন টস করলে কিন্তু দুটো আউটকাম আসতে পারে, হেড অথবা টেল। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই ক্রিকেট ম্যাচ, এই কয়েন টস করা, এইগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি জানি যে আউটকাম গুলো কি কি আসতে পারে। একটা কয়েন টস করলে আউটকামটা আইদার হেড আসবে অথবা টেল আসবে, আমি জানি, বাট কোনটা আসবে সেটা আমি শিওর না। তাহলে একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে গেলে তার একের বেশি রেজাল্ট থাকতে হবে, একের বেশি ধরি আউটকাম থাকতে হবে, এবং এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কি হবে সেটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। যেরকম এই এক্সপেরিমেন্টের রেজাল্ট আমি জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে যোগ করলে জলই আসবে, সেভাবে একটা এক্সপেরিমেন্ট যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে, সেই এক্সপেরিমেন্টের রেজাল্টটা শিওর কি হবে বলতে পারবো না। কত ধরনের রেজাল্ট হতে পারে, মানে আউটকাম গুলো কি হতে পারে সেটা আমরা আগে থেকে জানতে পারি, এবং আউটকামটা একের বেশি হবে। যেমন কয়েন টস করলে হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, তাহলে আউটকাম এখানে দুটো। আমি যদি একটা লুডোর ছক্কা থ্রো করি, কি বললাম, আমি যদি একটা লুডোর ছক্কা থ্রো করি, তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো অ্যান্সার আসতে পারে, এটাও কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ব্যাপারটা বোঝা গেল? আই থিঙ্ক কি বলার চেষ্টা করছি। তাহলে একটা এক্সপেরিমেন্টকে আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট তখনই বলবো যদি সেই এক্সপেরিমেন্টের, ভালো করে দেখ, ইংরেজিটা ভালো করে ফলো কর। Thus an experiment is called random if it is satisfy the following two condition. বিশ্বাস কর ভাই, বাংলাতেও লেখা আছে, বাট আমি এখানে না একটু ফিল করার চেষ্টা করছি আজকে। আমি আজকে এটাকে মানে বাংলায় ঠিক বলতে চাইছি না, আর তোরা যদি ডিমান্ড করিস বাংলায় বলতে আমি বলে দেবো। লেখার ফেকআপ গুলো পুরোপুরি আমি বাংলায় করব, অঙ্ক সমস্ত কিছু আমি বাংলাতেই লিখবো, কিন্তু আমি এখন বোঝাতে চাইছি একটু ইংলিশে। অতএব একটি পরীক্ষাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে যদি নিচের দুটো শর্ত সম্পূর্ণ করে। এতে একাধিক সম্ভাব্য ফলাফল থাকে, ঠিক আছে, বাংলায় বলছি আবার দে। ফলাফল আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, যেটা আমি এতক্ষণ ধরে বলছি। এবং আমাদের এই চ্যাপ্টারে, আচ্ছা, যেই এক্সপেরিমেন্টের রেজাল্ট আমি আগে থেকে জানি, যেমন ইন্ডিয়া আর যদি বাংলাদেশের খেলা হয়, আমি জানি যে ইন্ডিয়া জিতবে, তাহলে সেই খেলার কি ভিউয়ারশিপ বেশি হয়? সেই খেলা তুই দেখিস না? আমরা টান টান উত্তেজনার ম্যাচ দেখি ভাই, যেই খেলাতে ভাই বুঝতে পারছি না, যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া পাকিস্তান, এখন বাদ দাও, পাকিস্তান তো অবস্থা খারাপ হয়ে গেছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ইংল্যান্ড, আমরা এই খেলাগুলো প্রেডিকশন ভালো করে, মানে ভালো করে টান টান দিয়ে দেখি, আমরা বুঝতে পারিনি যে কে জিতবে, এও জিততে পারে, এও জিততে পারে। তাহলে আমরা সেই ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে ইন্টারেস্টেড হবো, যেই এক্সপেরিমেন্টগুলো র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে। আমরা সেই এক্সপেরিমেন্টগুলোরই রেজাল্ট নিয়ে বেট লাগাবো যে ভাই দেখি এই ম্যাচ দেখি কে জিতবে, লেগে গেল 500 টাকা, ভাই 500 টাকার বেট আজকে ইন্ডিয়া জিতে যাবে। তাহলে আমরা সেই সমস্ত খেলাগুলো নিয়ে বা সেই সমস্ত এক্সপেরিমেন্টগুলো নিয়ে বেট লাগাই, যেই এক্সপেরিমেন্টগুলোর রেজাল্ট আমরা আগে থেকে জানি না যে কি হবে। আমরা জানি যে কোনো না কোনো রেজাল্ট হবে, কিন্তু আগে থেকে রেজাল্টটা কি হবে সেটা আমি বলতে পারছি না। তাহলে আমরা কিন্তু কোনোদিনই এই শিওর এক্সপেরিমেন্ট নিয়ে ইন্টারেস্টেড নয়, বা ডিসক্রিট এক্সপেরিমেন্ট নিয়ে ইন্টারেস্টেডই নয়। আমরা অলওয়েজ র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু বারবার করে বলছি ইন্টারেস্টেড। এবং এই চ্যাপ্টারে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট নিয়ে কাজকর্ম করব, সবাই র্যান্ডম এক্সপেরিমেন্টে কিন্তু হবে।
যাই হোক, আই থিঙ্ক তোরা র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে বুঝতে পেরে গেছি এখানে কি বলার চেষ্টা করছি। ভেরি গুড, খুব ভালো কথা। এবার এই চ্যাপ্টারে কত ধরনের র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে আর আমাদের কত ধরনের র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে এখানে কাজ করতে হবে ভালো করে বুঝ। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? কয়েন টস করা। কয়েন টস করা একটা অবশ্যই র্যান্ডম এক্সপেরিমেন্ট। কেন? বিকজ কয়েন টস করলে আমি জানি না যে কি আসতে চলেছে এবং এর একের বেশি আউটকাম আছে, হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, তাহলে অবশ্যই এ কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। একটা কয়েনকে টস করা বা দুটো কয়েনকে টস করা একই জিনিস। যদি আমি বোঝাবো এদের মধ্যে পার্থক্যটা কি আলাদা করে, সমস্ত কিছু বলবো, চিন্তা করার দরকার নেই। তো একটা কয়েন টস করো, দুটো কয়েন টস করো, তিনটা কয়েন টস করে যায় আসে না, এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার কি? লুডো ছক্কা। তোরা লুডো খেলিস, অনেকে আছিস, লুডো বোর্ড খেলিস, আবার সাপ লুডো খেলিস। লুডো ছক্কা আমরা এভাবে নাড়িয়ে 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 ফেলি দিই লুডো ছক্কাটাকে। তাহলে এই লুডো ছক্কা থ্রো করা বা ডাইস থ্রো করা কিন্তু অবশ্যই একটা কি, জলদি বলো, র্যান্ডম এক্সপেরিমেন্ট। বিকজ এখানে আমরা জানি না যে কি পড়তে চলেছে। পুট পড়লে আমরা সাপ লুডো খেলায় পুট পড়লে উঠিয়ে দিই, আর যদি বোর্ড খেলা হয় তাহলে 6 পড়লে আমরা একটা গুটি বের করি। তাহলে আমরা জানি না যে 1 থেকে 6 এর মধ্যে কি পড়তে পারে, বাট আমি শিওর যে 1 থেকে 6 এর মধ্যেই কোনো না কোনো কিছু পড়বে, বাট কি পড়বে আমি জানি না। তাহলে একের বেশি আউটকাম আছে, এর 6টা আউটকাম আছে, 1 2 3 4 5 6, 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে, তাহলে 6খানা এর আউটকাম আছে এবং কোনটা পড়বে সেটা আমি আগে থেকে বলতে পারবো। তাহলে অবশ্যই এটা কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে তাস খেলা। তোদের বাবা জেঠা বা দাদুদেরকে দেখবি যে তাস খেলে, আমিও প্রচুর তাস খেলেছি। তো তাস খেলাতে কি হয়? 52খানা তাস নিয়ে খেলা হয়। তাস নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করবো, বিকজ এই তাসের অঙ্ক কিন্তু প্রচুর আছে এবং তাস নিয়ে কিন্তু একটা বিশাল বড় লেকচার আমাকে দিতে হবে পুরোপুরি। তো তাসের ক্ষেত্রে আমরা কি জানি যে 52খানা কার্ড থাকে। তোকে যদি বলে যে 52খানা কার্ড থেকে যে কোনো তুমি দুটো কার্ড তোলো, আমি জানি যে সেই দুখানা কার্ড এই 52টা কার্ড থেকেই তোলা হবে, কিন্তু কোন দুটো কার্ড তুলবো সেটা কিন্তু আমি জানি না। তাহলে আমি যখন 52খানা কার্ড থেকে একটা বা দুটো কার্ড তুলি, তাহলে কিন্তু আমরা জানি যে সেই 52টা কার্ডের মধ্যেই কোনো না কোনো কার্ড হবে, বাট কোনটা কার্ড হবে সেটা আমি বলতে পারবো না। তাহলে এটাও কিন্তু অবশ্যই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এর 52খানা আউটকাম আছে, কিন্তু এর আউটকাম মানে অ্যাকচুয়াল তাসটা কি আসবে সেটা আমি বলতে পারবো না। আমরা তো ম্যাজিশিয়ান না যে তাস তুলে তুলে বলে দেবো যে এই তাসের নিচে কি আছে, ওই তাসের নিচে কি আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে ড্রয়িং এ কার্ড ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস, মানে 52খানা কার্ডের প্যাকেট থেকে একটা কার্ড তোলা, এটাকে আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট অবশ্যই কিন্তু বলতে পারবো। তাহলে আমি হয়তো বোঝাতে পেরেছি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি। ভালো করে বুঝবি আমি এখানে কি বলার চেষ্টা করছি। এবার একটা এক্সাম্পল দিই আমি দিই। সাপোজ একটা কয়েনকে টুক করে আমি টস করেছি, এটা বুড়ো আঙ্গুল, রোহিত শর্মা হাত, এটা বুড়ো আঙ্গুল, রোহিত শর্মা টাক করে টস করেছে। হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এর পসিবল আউটকাম গুলো কি কি আউটকাম আসতে পারে? হয় হেড পড়বে অথবা টেল পড়বে। তাহলে এই এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম গুলো কি? হয় এই এক্সপেরিমেন্টে হেড আসবে অথবা টেল আসবে। এবার এই যে আউটকাম গুলো এলো হেড আর টেল, এটা অবশ্যই একটা কালেকশন। হেড আর টেল মিলে একটা কালেকশন তৈরি হয় এবং এটা ওয়েল ডিফাইন্ড। আমরা হেড মানেও জানি, টেল মানেও জানি, এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড এবং এরা ডিস্টিংক্ট। হেড আর টেল তো ডিস্টিংক্ট, এটা কালেকশনও, এটা ওয়েল ডিফাইন্ড। ভাই হেড মানে তুই জানিস, টেল মানে আমি জানি। হ্যাঁ, ক্রিকেট খেলায় হেড টেল তো আমরা জানতে হয় ভাই, কোনটাকে হেড বলে কোনটাকে টেল বলে। তাহলে ওয়েল ডিফাইন্ড, এর প্রপার ডেফিনেশন আছে এবং এটা ডিস্টিংক্ট। তাহলে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট নিয়ে কি তৈরি হয়? সেট তৈরি হয়। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম গুলোকে নিয়ে, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সম্ভাব্য রেজাল্ট গুলোকে নিয়ে আমরা যে সেটটা তৈরি করি, সেই সেটটাকে বলা হয় কি? জলদি বলো, নাম বলিনি তো এখন আমি। অবশ্যই মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সম্ভাব্য ফলাফল গুলোকে নিয়ে আমরা সেট তৈরি করতে পারি এবং সেই সেটটাকে ভালোবেসে বলা হয় স্যাম্পল স্পেস। আমি আজকে বাংলায় বেশি কথা বলছি না কেন জানিস? তোদেরকে বলেই দিই সিক্রেটটা, কারণ আমি এই বাংলা অর্থগুলো জানি না। স্যাম্পল স্পেসের বাংলা অর্থ কি হয় হয়তো সুমনদা লিখেছে, বাট আমি জানি না। অ্যাকচুয়ালি নমুনা সমূহ বলে এটাকে, বাট যেহেতু আমি আমার ফ্লোটাকে ডিস্টার্ব করতে চাই না, আমি যে পড়ানোটা বোঝানোর চেষ্টা করছি ফ্লোটাকে আমি কিন্তু ডিস্টার্ব করতে চাই না, ওই জন্য আমি কিন্তু এই বাংলাগুলোকে ঠিক মানে ইউজ করছি না। তোরা প্লিজ আমায় ক্ষমা করে দিস। একটু ইংরেজিতে আজকে ভালো করে বোঝ,
কোনো সমস্যা নেই, পুরোপুরি বাংলাতেই লেখাবো যখন আমি অঙ্কগুলো করাবো। তাহলে নমুনা সমূহ, যেটাকে স্যাম্পল স্পেস বা যাই হোক সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ মানে বাংলাতেও স্যাম্পল স্পেসই লিখেছে, সেটা আলাদা করে বলার দরকার নেই। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে পসিবল মানে যে সম্ভাব্য ফলাফলগুলো আছে তাদেরকে নিয়ে সেট তৈরি করা যায়, সেই সেটটাকে স্যাম্পল স্পেস বলা হয়। এবং এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে তারা প্রত্যেকে এক একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এই প্রত্যেকটা রেজাল্টকে বলা হয় স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট। তাহলে কোনগুলোকে স্যাম্পল স্পেস বলে আর কোনগুলোকে স্যাম্পল পয়েন্ট বলে সেটা কি পুরোপুরি বুঝতে পারলি? আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছিস। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে স্যাম্পল স্পেস বলে, এবং সেই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে তাকে স্যাম্পল পয়েন্ট বলা হয়। মাথায় ঢুকে গেছে এটা? ভেরি গুড, খুব ভালো কথা। আমার এইটুকুনি জানানোর ছিল। এবার আমি যদি তোকে বলি যে সাপোজ যদি কয়েন টস না করে, একটা লুডো ছক্কাকে থ্রো করা হয়, কয়েন টস না করে যদি একটা লুডো ছক্কাকে থ্রো করা হয় তাহলে কি হবে? তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে? একটা লুডো ছক্কাকে থ্রো করলে পসিবল রেজাল্ট, সম্ভাব্য ফলাফলগুলো কি কি হতে পারে? 1 2 3 4 5 6, এটা প্রত্যেকের কালেকশন, এটা পুরোটার কালেকশন, ওয়েল ডিফাইন্ড ডিস্ট্রিক্ট। তাহলে এদেরকে নিয়ে সেট তৈরি করা যায়। তাহলে লুডো ছক্কার সম্ভাব্য ফলাফলগুলো, লুডো ছক্কা ছুড়লে সম্ভাব্য ফলাফলগুলো কি হবে? 1 2 3 4 5 6 এর মধ্যে পুরোটা হবে। তাহলে সমস্ত ফলাফলগুলোকে নিয়ে আমি যে সেটটা তৈরি করছি ওটা কি বলছি? এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট তার স্যাম্পল স্পেস। এবং এখানে যে 1 2 3 4 5 6 যে 6টা নাম্বার আছে এটা কি জলদি বলো? স্যাম্পল পয়েন্ট। নমুনা বিন্দু, এটা নমুনা সমূহ, এটা নমুনা বিন্দু। বারবার করে বলছি, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে কিন্তু স্যাম্পল স্পেস মানে কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছিস। আমার এখানে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার কিছু কিছু এক্সাম্পল আমার কাছে আছে, কিছু র্যান্ডম এক্সপেরিমেন্টের এখানে এক্সাম্পল আমি দিয়েছি, সব এসএনদের কোশ্চেন। আমি এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস মানে নমুনা সমূহটা বের করার চেষ্টা করছি। সবার আগে 1 নম্বর কি বলেছে আমাদের? একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। ঝোঁকশূন্য মুদ্রা, মুদ্রা তো মুদ্রা হয়, কয়েন তো কয়েন হয়, ঝোঁকশূন্য মুদ্রা মানে কি? অ্যাকচুয়ালি ঝোঁকশূন্য মুদ্রাকে একটা আলাদা নামে ডাকা হয়, এটাকে বলা হয় ইংরেজিতে ফেয়ার কয়েন। আমার বিশ্বাস যে তোরা শোলে দেখিসনি, বিকজ তোরা জেনজি ক্রাউড, তোরা শোলে আবার কি করে দেখবি? আমি হয়তো পুরোটা দেখিনি শোলে, বাট আমার শোলের লাস্ট সিনটা মনে আছে, যেখানে জয় আর বীরুর সিনটা ছিল। কি ছিল আমাদের জয় আর বীরুর সিনটাতে? যে জয় মানে অমিতাভ বচ্চন না প্রত্যেকবার একটা কয়েন টস করতো, বলতো যে হেড পড়লে আমি যাব মানে ইয়ের যে ভিলেন তার কাছে, মানে আমি ঝুঁকিটা পুরোপুরি নেব, আর টেল পড়লে তুই যাবি। খুব ভালোবাসতো অমিতাভ বচ্চন। কে ছিল যেন অমিতাভ বচ্চনের সাথে? ভুলেই গেছি। অমিতাভ বচ্চনের সাথে কে ছিল? হায় রে হায়, শুনে তো অমিতাভ বচ্চনের সাথে কে ছিল? দেখো কেউ জানে? ধর্মেন্দ্র। হ্যাঁ ধর্মেন্দ্র ছিল, ধর্মেন্দ্র ছিল। তাহলে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রকে সিনেমায় খুব ভালোবাসতো, তো ও চাইতো যে ধর্মেন্দ্র সবসময় বেঁচে থাকুক, যাতে না যায় কোনো জায়গাতে। তাহলে কয়েন টস করে বলতো যে যদি হেড আসে তাহলে আমি যাব, আর টেল পড়লে ধর্মেন্দ্র তুমি যাবে। কিন্তু প্রত্যেকবারই হেড পড়তো। ধর্মেন্দ্র তো পাগল হয়ে গেছে, এবার প্রত্যেকবার হেড পড়ছে কেন? আমি কোনোবার যেতে পারছি না, আমিও তো অমিতাভ বচ্চনকে ভালোবাসি, আমি মানে ঝুঁকিটা নেবো, আমি অমিতাভ বচ্চনকে ঝুঁকি দিতে দেবো না। লাস্টে গিয়ে সিনেমায় দেখা গেল যে অমিতাভ বচ্চনের হাতে যে কয়েনটা আছে দুদিকেই হেড, মানে ও যেদিকেই টস করুক না কেন, যেই পিঠি পড়ুক না কেন, হেডই পড়ছে। তাহলে এই ধরনের কয়েনকে কি আমরা ফেয়ার কয়েন বলতে পারবো? হ্যাঁ, সিনেমাতে দেখিয়েছে, ওটা ভালোবাসার চক্করে দেখিয়েছে, বাট এরকম কোনো কয়েন নিয়ে কোনোদিন কোনো ইন্ডিয়া পাকিস্তান বা কোনো ক্রিকেট ম্যাচের টস হবে না। টস বা এক্সপেরিমেন্ট কয়েন দিয়ে আমি এমন কয়েন দিয়ে করব যেই কয়েনের দুটো পিঠ ডিফারেন্ট থাকবে, মানে একটা সাইডে হেড থাকবে, একটা সাইডে টেল থাকবে। তাহলে ফেয়ার কয়েন মানে ওই শোলের কয়েনটা কিন্তু নয় যার দুটো সাইডে হেড আছে। ফেয়ার কয়েন মানে সেই কয়েনটা যার একটা সাইডে হেড আছে, একটা সাইডে টেল আছে। জেনারেলি আমরা কয়েনে কি দেখি? একটা সাপোজ 1 টাকার কয়েন আছে, মানে একটা সাইডে নাম্বার থাকে আর অন্য সাইডে অশোক চক্রটা, অশোক স্তম্ভটা আঁকা থাকে, অঙ্কন করা থাকে। তাহলে ফেয়ার কয়েন বা ঝোঁকশূন্য মুদ্রা আমি তাকেই বলবো যার একটা সাইডে ওই নাম্বার লেখা আছে, একটা সাইডে পুরোপুরি তোমার অশোক স্তম্ভটা আঁকা আছে। মানে আমি যদি 10 বার টস করি, যদি 10 বারের মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার 1 পড়ে, বা 7 থেকে 8 বার যাতেই অশোক স্তম্ভটা পড়ে, প্রত্যেকবার যদি একই রেজাল্ট পড়ে, সাপোজ আমি 100 বার এক্সপেরিমেন্ট করছি, প্রত্যেকবার একই রেজাল্ট পড়ছে,
মানে ওই কয়েনটা কিন্তু ফেয়ার কয়েন না, মানে ঝোঁকশূন্য মুদ্রা না। তাহলে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারে যেই সমস্ত কয়েন নিয়ে কথাবার্তা বলবো সবাই কিন্তু হচ্ছে ফেয়ার কয়েন এবং কিন্তু ঝোঁকশূন্য মুদ্রা, যাদেরকে বাংলায় ঝোঁকশূন্য মুদ্রা বলে। এবার এরই ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। এবার একটা ঝোঁকশূন্য মুদ্রা আমি যদি একটাই, কিন্তু যদি আমি একটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি আমি টস করি তাহলে কি কি আউটকাম আসতে পারে? হয় হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে এই হেড আর টেল যতগুলো সম্ভাব্য ফলাফল তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে ওটাই স্যাম্পল স্পেস। তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা আছে, প্রথম যে আমাকে এক্সপেরিমেন্টটা বলেছে সেই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কি হেড আর টেল। সেকেন্ডে চলে আসি, দুটো ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। ভালো করে শুনি জিনিসটা। আমি দু হাতে দুটো কয়েনকে টস করি, মানে এক হাতে একটা কয়েন এক হাতে একটা কয়েন। আমি দু হাতে দুটো কয়েনকে টস করি আর আমি একটা কয়েনকে পরপর দুবার টস করি, মানে একই জিনিস। কিন্তু আমাকে দুটো 1 টাকার কয়েন দাও, দেখো কোনো পয়সা করি আমাদের কাছে নেই। এই জন্যই আমরা ক্লাসরুমে কোর্স লঞ্চ করছি, বিকজ আমরা খুচরো পয়সা হাতের সামনে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। দেখি দাও তো আমাদের টিম থেকে খুচরো পয়সা তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হচ্ছে। একটু ওয়েট করে যাও, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। এই তো পয়সা দিয়ে দিয়েছে। এবার আমার সামনে এখন দুটো কয়েন আছে, একটা 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন। এবার আমি এই দুটো কয়েনকে দু হাতে নিয়ে টস করলাম। এর মানে যা দাঁড়াচ্ছে, আমি যদি একটা কয়েনকেই প্রথমে একবার টস করতাম, তারপর যদি আবার একবার টস করতাম, মানে একই দাঁড়াচ্ছে। এবার তোর যে মানে তো এক দাঁড়াচ্ছে না, এখানে তুমি বাঁ হাত ডান হাত দুটোকে কাজে লাগালে, এখানে তুমি পরপর দুটোই ডান হাত দিয়ে করছো। আরে বাবা দেখতে ডিফারেন্ট লাগলো, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটোর মানে সেম। মানে অঙ্কের ক্ষেত্রে তুমি দু হাতে মানে ক্যালমা দেখিয়ে কয়েন টস করছো, তার মানে যা দাঁড়াচ্ছে। আর আমি যদি একটাই কয়েন পরপর দুবার, একবার করলাম আরেকবার করলাম, দুটোর মানে সেম জিনিস দাঁড়ায়। তাহলে যদি কোনো অঙ্কে বলে যে পরপর দুটো কয়েন পরপর একই কয়েনকে দুবার টস করা হলো আর দুটো কয়েনকে একসাথে টস করা হলো, মানেটা কিন্তু সেম। আমি আবার রিপিট করছি, যদি কোনো অঙ্কে বলে যে একটা কয়েনকে পরপর দুবার টস করা হলো, অথবা যদি বলে যে দুটো কয়েনকে একসাথে টস করা হলো, দুটোর মানে কিন্তু পুরোপুরি সেম। এটা মাথার মধ্যে কিন্তু পুরোপুরি ঢুকিয়ে নেওয়ার চেষ্টা কর, বারবার করে বলছি। তাহলে এবার সেকেন্ড কোশ্চেনটা আমি আসছি, দুটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। দুটো ঝোঁকশূন্য মুদ্রা যদি একসাথে আমি টস করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট মুদ্রা, এটা হচ্ছে সেকেন্ড মুদ্রা। তাহলে যদি প্রথম মুদ্রাটাকে আমি টস করি, তাহলে কি কি পসিবল আউটকাম আসতে পারে? হয় হেড হতে পারে অথবা টেল হতে পারে। আর সেকেন্ডটার ক্ষেত্রেও হেড আর টেল হতে পারে। দুটোই তো কয়েন, হেড অথবা টেল নিতে হবে, আর তো কিছু আলাদা করে হবে না। এবার দুটো মুদ্রাকে যখন একসাথে টস করা হচ্ছে, তাহলে টোটালটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট। মানে প্রথম মুদ্রার আউটকাম, মানে প্রথম মুদ্রার সম্ভাব্য ফলাফল এবং দ্বিতীয় মুদ্রার সম্ভাব্য ফলাফল, দুটোকে নিয়ে কিন্তু একটা আমি এক্সপেরিমেন্ট করছি। মানে আমাকে যে এখানে আউটকাম বা সম্ভাব্য ফলাফলগুলো বলতে হবে, ওটা কিন্তু কোনো একটা কয়েনের সম্ভাব্য ফলাফল নয়, দুটো কয়েনের সম্ভাব্য ফলাফলগুলোকে একত্রিত করে যেটা তৈরি হবে, ওটা হচ্ছে এক্সপেরিমেন্টের সম্ভাব্য ফলাফল। মানে এটা হতেই পারে যে প্রথম কয়েনটার হেড পড়লো, সেকেন্ড কয়েনটা তো হেড পড়লো, তাহলে প্রথম সম্ভাব্য ফলাফল পুরো এক্সপেরিমেন্টের হবে হেড হেড। তাহলে এই যে তোরা দেখলি এখানে এইচ এইচ পরপর মানে পাশাপাশি লেখা হলো, এর মানে কি? এর মানে প্রথম মুদ্রা তো হেড পড়েছে, সেকেন্ড মুদ্রা তো হেড পড়েছে। হতেই তো পারে যে আমি দু হাতে দুটো কয়েন টস করলাম, বাঁ হাতের কয়েনটা তো হেড পড়লো, সেকেন্ড ডান হাতের কয়েনটা তো হেড পড়লো। তাহলে আমাদের প্রথম কয়েনটার ফলাফলটা হলো হেড, সেকেন্ড কয়েনটার ফলাফলটা হলো হেড, বাট এক্সপেরিমেন্টে টোটাল এক্সপেরিমেন্টের প্রথম ফলাফলটা কি? হেড হেড, এইচ এইচ। এবার এর মধ্যেই পারে যে প্রথমটা হেড, সেকেন্ডটা টেল, প্রথম মুদ্রাটা হেড পড়লো, সেকেন্ড মুদ্রাটা টেল পড়লো। তাহলে এর জন্য আমাদের এক্সপেরিমেন্টের সম্ভাব্য ফলাফলটা কি হবে? এইচটি। তাহলে এক্সপেরিমেন্টের সম্ভাব্য ফলাফল সেকেন্ড যে ফলাফলটা যে এইচটি, এটার মানে কি দাঁড়াচ্ছে? যে প্রথম মুদ্রা হেড পড়েছে, সেকেন্ড মুদ্রাতে টেল পড়েছে। এবার এরকম হতে পারে যে প্রথম মুদ্রায় টেল পড়লো, সেকেন্ড মুদ্রায় হেড পড়লো। তাহলে এটার জন্য এই প্রথম কয়েনটার টেল হওয়ার এবং সেকেন্ড কয়েনটা হেড হওয়ার জন্য আমরা যে সম্ভাব্য ফলাফলটা পেলাম সেটা কি? টিএইচ। তাহলে টিএইচটা কিন্তু দুটো মুদ্রার মধ্যে কোনো একটা মুদ্রার ফলাফল না, এই টিএইচটা হচ্ছে এই যে পুরো এক্সপেরিমেন্টটা করা হলো দু হাতে কয়েন টস করে, তার একটা সম্ভাব্য ফলাফল।
আর দুটি টেল হতে পারে, আর কি কিছু হতে পারে না। তাহলে যদি দুটো কয়েন একসাথে টস করা হয় তাহলে তার সম্ভাব্য ফলাফলগুলো কি? হেড টেল, টেল হেড, টেল টেল। এটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের, জলদি বলো বাবু, স্যাম্পল স্পেস। এবার যদি আমাদের একসাথে টস না করা হয়, যদি পরপর টস করা হতো, একই জিনিস দাঁড়াতো। ধরলাম প্রথমবার যখন টস করলাম তখন হেড পড়লো, সেকেন্ড বার যখন আবার টস করলাম তখন হেড পড়লো। ধরি প্রথমবার টস করলাম হেড পড়লো, সেকেন্ড বার টস করলাম ওই একই কয়েনটা টেল পড়লো। ধরি প্রথমবার টস করলাম টেল পড়লো, সেকেন্ড বার টস করলাম হেড পড়লো। ধরি প্রথমবারও টেল পড়লো, সেকেন্ড বারও টেল পড়লো। তাহলে আলটিমেটলি একই তোমার স্যাম্পল স্পেস হবে না। তাই জন্য বললাম যে দু হাতে দুটো কয়েনকে একসাথে টস করা, আর আমি যদি একই হাতে পরপর দুবার টস করি, দুটোর মানে সেম আলটিমেটলি। নেক্সট 3 নম্বর, একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণের পরীক্ষা। বাপরে বাপ, একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণের পরীক্ষা, এবার পরপর 3 বার। তাহলে আমরা 3 জন মিলে যদি একসাথে 3টে কয়েনকে টস করি, যা মানে দাঁড়ায় আমরা যদি একজনই 3 বার পরপর টস করি, একই মানে দাঁড়ায়। ঠিক আছে, ওকে। একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণের পরীক্ষা, তাহলে কি কি হতে পারে তোরা নিজেরা ভালো করে বোঝ জিনিসটা। এটা প্রথমবার, এটা সেকেন্ড বার, এটা থার্ড বার, তাই তো? তোরা নিজেরা বোঝ, যেগুলো কিন্তু কোনো অঙ্ক না, এই অঙ্কতে যাওয়ার জন্য আমাদের রসদ, আর কিছুই না। প্রথমবার টস করলাম হেড পড়লো, সেকেন্ড বার টস করলাম হেড পড়লো, থার্ড বার টস করলাম হেড পড়লো, হতেই পারে। তাহলে প্রথম আমাদের আউটকামটা কি? এক্সপেরিমেন্টার এইচ এইচ এইচ। ঠিক আছে, প্রথমবার টস করলাম হেড পড়লো, সেকেন্ড বার টস করলাম হেড পড়লো, থার্ড বার টস করলাম হেড পড়লো। তাহলে প্রথম আউটকামটা আমাদের কি? এইচ এইচ এইচ। প্রথমবার হেড, সেকেন্ড বার হেড, থার্ড বার টেল পড়লো। তাহলে এই পুরো 3 বার আমাদের টস করার পরে যে এক্সপেরিমেন্টটা হলো, তার আরেকটা পসিবল আউটকাম কি হতে পারে? আরেকটা আমাদের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? এইচ এইচ টি, এটাও হতে পারে। এইচ টি এইচ, প্রথমবার হেড, সেকেন্ড বার টেল, আবার হেড। তাহলে এটাও একটা চোখ বন্ধ করে সম্ভাব্য ফলাফল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। টি এইচ এইচ, এটাও শিওর শট একটা সম্ভাব্য ফলাফল। প্রথমবার টস করলাম টেল পড়লো, সেকেন্ড বার হেড পড়লো, থার্ড বার হেড পড়লো। এবার এরকম হতেই পারে যে প্রথম দুবার টেল পড়লো, সেকেন্ড বার হেড পড়লো, প্রথম দুবার টেল পড়লো, সেকেন্ড বার হেড পড়লো, হতেই পারে এটা। তাহলে টি টি এইচ এরকম হতে পারে, প্রথমবার টেল, সেকেন্ড বার হেড, থার্ড বার টেল, মানে টি এইচ টি। সবকটা আলাদা আলাদা না জিনিসটা, প্রথমবার টেল, সেকেন্ড বার টেল, থার্ড বার হেড, এটা মানে যা প্রথমবার টেল, সেকেন্ড বার হেড, থার্ড বার টেল, এটা মানে নিশ্চয়ই আলাদা। তাহলে প্রত্যেকটা সম্ভাব্য ফলাফল কিন্তু একে অপরের থেকে আলাদা। ভেরি গুড। আর কি হতে পারে? আর হতে পারে এইচ টি টি, প্রথমবার হেড, সেকেন্ড বার টেল, থার্ড বার টেল, আর লাস্টেরটা হতে পারে টি টি টি, তিনটেই টেল। এই 8টা ছাড়া আর কোনো আউটকাম হতে পারে না। এবার আমি এত শিওর কি করে হচ্ছি, তার কারণটা হচ্ছে যা তোদের একটা শর্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি এখানে, যে যদি একটা কয়েন টস করা হয়, এবং সেটা যদি n বার টস করা হয়, ঠিক আছে, তাহলে একটি কয়েনকে আমি বাংলাতে লিখি, একটি কয়েনকে যদি n বার টস করা হয়, টসটা ইংলিশে লিখছি, টস করা হয়, তবে সম্ভাব্য ফলাফলের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে একটা কয়েনকে 3 বার টস করেছি, ওই জন্য আমাদের 8 এসছে, মানে 2 কিউব এসছে। যখন আমরা একটা কয়েনকে পরপর 2 বার টস করেছিলাম, তখন আমাদের দেখ কতগুলো আউটকাম এসেছিল? 4খানা আউটকাম এসেছিল। কিভাবে এলো? 2 স্কোয়ার। যখন আমরা একটা কয়েনকে একবার টস করি, তখন কতগুলো আউটকাম আসা উচিত? 2 টু দি পাওয়ার 1, মানে 2। তাহলে যদি n বার টস করা হয়, তাহলে কতগুলো আউটকাম আসা উচিত? 2 টু দি পাওয়ার n। যদি 3 বার টস করা হয়, যেটা এখানে করা হয়েছে, তাহলে কতগুলো আউটকাম আসা উচিত? 2 টু দি পাওয়ার 3, মানে 8, তাই এসছে। যদি একটা কয়েনকে 4 বার টস করতাম, তাহলে কতগুলো আউটকাম আসা উচিত? 2 টু দি পাওয়ার 4, মানে 16। সেটা এখন দেখানোর দরকার নেই, এখানে আমি কিন্তু সুন্দর একটা রেজাল্ট এখানে বলে দিয়েছি। ইম্পর্টেন্ট কিন্তু ফর্মুলা এটা। আচ্ছা,
4 নম্বর অঙ্ক, একটি পাশা গড়িয়ে দেওয়ার পরীক্ষা। পাশা পাশা মানে লুডোর ছক্কা। এরই পাশা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় তো খুব ইজি রে। একটা লুডোর ছক্কা তুই যদি গড়িয়ে দিস, এখানে তাহলে কি হচ্ছে, স্যাম্পল স্পেসটা হবে এই লুডোর ছক্কা করে দিলে 1 2 3 4 5 6 এর মধ্যেই একটা পড়বে, 1 2 3 4 5 6 এর মধ্যে একটা পড়বে। তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে, তাহলে আমাদের লুডোর চক্করটা গড়িয়ে দিলে আমাদের সম্ভাব্য ফলাফলগুলো কি হতে পারে, 1 2 3 4 5 6। তাহলে এই সম্ভাব্য ফলাফলগুলোকে নিয়ে আমি যে সেটটা তৈরি করব ওটাকে আমি স্যাম্পল স্পেস বলবো। ঠিক আছে, এবার একটি পাশা পরপর দুবার গড়িয়ে দেওয়ার পরীক্ষা। পরপর দুবার, একবার না, পরপর দুবার। তাহলে একটা পাশা যদি পরপর দুবার গড়িয়ে দেয়, একবার গড়িয়ে দিয়েছে, একটা ডাইস পরপর দুবার গড়িয়ে দিয়েছে, একবার গড়িয়ে দিয়েছে 1 থেকে 6 আসতে পারে, আরেকবার গড়ালেও 1 থেকে 6 আসতে পারে। তাহলে এটাকে আমি খুব সুন্দরভাবে একটু লেখার চেষ্টা করছি, ভালো করে দেখ। দেখ, একবার গড়িয়ে এই 1 2 3 4 5 6 এর মধ্যে কোন একটা আসতে পারে, আরেকবার গড়ালে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে সম্ভাব্য ফলাফলগুলো কি হতে পারে, ফলাফল মানে কি, একটা পাশাকে পরপর দুবার গড়িয়েছি, প্রথমবার যে আউটকামটা আসবে, প্রথমবার যে ফলাফলটা আসবে এবং সেকেন্ডবার যে ফলাফলটা আসবে, ওই দুটো ফলাফলকে নিয়েই কিন্তু পুরো এক্সপেরিমেন্টের ফলাফল। এখানে এক্সপেরিমেন্টটা কিন্তু কি, এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে পরপর দুবার পাশা করানো হয়েছে। তো এই এক্সপেরিমেন্টার যে ফলাফলটা আসবে ওটা কিন্তু প্রথমবার পাশা করিয়ে যে আউটকাম এবং সেকেন্ডবার পাশা করিয়ে যে ফলাফল, দুটো ফলাফলকে একত্রিত করে আসবে। তাহলে যদি প্রথম পাশাটা করালে 1 পরে, সেকেন্ড পাশাটা করালো 1 পরে, তাহলে প্রথম সম্ভাব্য ফলাফলটা কি, তাহলে প্রথম আমাদের সম্ভাব্য ফলাফলটা কি 1 1। যদি প্রথমবার পাশা করালে 1 পরে, সেকেন্ডবার পাশা করালে 2 পরে, তাহলে সম্ভাব্য ফলাফল আরেকটা কি 1 2। সেম ভাবে 1 3 1 4 1 5 আর 1 6। এটার মানে কি, এই 1 4 মানে কি, প্রথমবার পাশা করিয়ে 1 পড়েছে, সেকেন্ডবার পাশা করিয়ে 4 পড়েছে। ঠিক আছে, এবার এরকম হতে পারে যে প্রথমবার পাশা করিয়ে 2 পড়লো, সেকেন্ডবার পাশা করিয়ে 1 পড়লো, তাহলে 2 1 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 হতেই পারে। 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। 3 4 মানে কি, প্রথমবার পাশা করিয়ে 3 পড়লো, সেকেন্ডবার পাশা করিয়ে 4। 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। ভেরি গুড। 4 5 মানে কি, প্রথমবার পাশা করিয়ে 4 পড়েছে, সেকেন্ডবার পাশা করিয়ে 5 পড়েছে। তাহলে সম্ভাব্য ফলাফলটা এটার জন্য কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4,5। ঠিক আছে, এটা মানে কি হবে 5 1 মানে প্রথমবার পাশা করিয়ে 5, সেকেন্ডবার পাশা করিয়ে 1। 5 2 প্রথমবার পাশা করিয়ে 5, সেকেন্ডবার পাশা করিয়ে 2। 5 3 5 4 5 5 5 6। ভেরি গুড। এর মতো পারে লাস্ট যে প্রথমবার পাশা করিয়ে 6, সেকেন্ডবার পাশা করিয়ে 1, প্রথমবার 6 সেকেন্ডবার 2, প্রথমবার 6 সেকেন্ডবার 3, প্রথমবার 6 সেকেন্ডবার 4, প্রথমবার 6 সেকেন্ডবার 5, প্রথমবার 6 সেকেন্ডবারও 6। তাহলে দুবার পাশা গুড়িয়ে আমাদের সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে, দুবার পাশা গুড়িয়ে আমাদের সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে 1 মিনিট 1 মিনিট। দুবার পাশা গুড়িয়ে আমাদের সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এটা 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 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা আরো 6টা 24টা আরো 6টা 30টা আরো 6টা এখানে কি হচ্ছে বাবু জলদি বলো, 36টা। ঠিক আছে, ওকে, ব্যাপারটা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে, বারবার করে বলছি। তোমার দেখো, এই দেখো ঝলকানিটা একবার দেখো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এ দেখো এ দেখো, সুমন এটা এডিট করে দেবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের বারবার করে বলছি যে এইগুলো যেগুলোকে আমি গোল করলাম ওগুলো হচ্ছে কিন্তু সম্ভাব্য ফলাফল। তাহলে আমাদের এখানে সম্ভাব্য ফলাফলগুলো সবকটা পেয়ে গেছি। এই সম্ভাব্য ফলাফলগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে
সেটা কি আমি স্যাম্পল স্পেস বলবো? তো তাহলে এই যে পরপর দুবার পাশা উৎক্ষেপণ করা হয়েছে, দুবার পাশা ফেলা হয়েছে, তাহলে তার যে পসিবল আউটকাম গুলো, মানে এইগুলো, এই 36টা যে আউটকাম, এই 36টা আউটকাম নিয়ে এই স্যাম্পল স্পেসটা তৈরি হবে। তাহলে এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে কে থাকবে? এই যে 36খানা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে এলিমেন্ট লিখেছি না, এই 36খানা এলিমেন্ট এখানে থাকবে। তাহলে যদি 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 নোটে লিখে রাখো, যদি একবার পাশা থ্রো করা হয়, যদি একবার ডাইসটা থ্রো করা হয়, যদি পাশা একবার উৎক্ষেপণ করা হয়, মানে যদি একবার থ্রো করা হয় তাহলে 6টা আউটকাম আসছে, যদি দুবার থ্রো করা হয় তাহলে 36টা আউটকাম আসছে। তার মানে যদি পাশা n সংখ্যক বার উৎক্ষেপণ করা হয় তখন নমুনা বিন্দুর সংখ্যা কত? 6 টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে। একবার করলে 6 টু দি পাওয়ার 1, দুবার করলে 6 টু দি পাওয়ার 2, 36টা এসছে। তাহলে n বার করলে 6 টু দি পাওয়ার n। আমি শর্টকাট টেকনিক গুলো কিন্তু বলে দিচ্ছি এখানে, ঠিক আছে, ওকে। যাই হোক, এবার 6 নম্বরটা, একটি পাত্রে 2টি লাল এবং 3টি সাদা বল আছে। পাত্র থেকে 2টি বল তোলার পরীক্ষা। একটা পাত্রে 2টো লাল 3টে সাদা বল আছে, তাহলে 2টো লাল 3টে সাদা, তো 2টো লাল 3টে সাদা, তাহলে 2টো লাল বলকে আমি R1 আর R2 নাম দিচ্ছি, আর 3টে সাদাকে আমি W1, W2, W3 নাম দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার তোকে 2টো বল তুলতে বলেছে, তাহলে তুই কি কি বল তুলতে পারিস ভালো করে শুনবি। তুই একটা প্রথম রেড বলটা এবং প্রথম হোয়াইট বলটা তুলতে পারিস, তুই প্রথম রেড বলটা সেকেন্ড হোয়াইট বলটা তুলতে পারিস, তুই প্রথম রেড বলটা এবং থার্ড হোয়াইট বলটা তুলতে পারিস। তোকে একসাথে 2খানা বল তুলতে বলেছে, একটা আগে একটা পরে না, তোকে একসাথে 2খানা বল তুলতে বলেছে, একটা হাত দিয়েই তোকে একসাথে 2খানা বল তুলতে বলেছে। তাহলে তুই প্রথমটা রেড সেকেন্ডটা হোয়াইট তুলতে পারিস, প্রথম রেডটা এবং সেকেন্ড হোয়াইটটা তুলতে পারিস, মানে প্রথম রেড প্রথম হোয়াইট তুলতে পারিস, প্রথম রেড সেকেন্ড হোয়াইট তুলতে পারিস, প্রথম রেড থার্ড হোয়াইট তুলতে পারিস এটা। তুই সেকেন্ড রেড ফার্স্ট হোয়াইট তুলতে পারিস, তুই সেকেন্ড রেড সেকেন্ড হোয়াইট তুলতে পারিস, তুই সেকেন্ড রেড এবং 3 নম্বর হোয়াইট বলটা তুলতে পারিস। তুই এভাবেও 2টো বল তুলতে পারিস, পসিবল। আচ্ছা, তুই 2টোই রেড বল তুলতে পারিস, চান্স আছে। তুই প্রথম হোয়াইট সেকেন্ড হোয়াইট তুলতে পারিস, 2টো বল তো। তুই প্রথম হোয়াইট থার্ড হোয়াইট তুলতে পারিস এবং তুই সেকেন্ড হোয়াইট থার্ড হোয়াইট তুলতে পারিস। ঠিক আছে, তোকে 2খানা বল তুলতে বলেছে, তাহলে তুই 2খানা বল এরকম ভাবে তুলতে পারিস, তো মানে তুই 2টো বল তোকে তুলতে বলেছে, সেই 2খানা বলের সম্ভাব্য ফলাফল এগুলো হতে পারে। তো তাহলে কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এবার এই সংখ্যাটাকে বের করানো খুব ইজি, জানিস তো। আলটিমেটলি তোকে 5টা বল থেকে 2টো বল তুলতে বলেছে। 5টা বল থেকে 2টো বল আমি কত রকম ভাবে তুলতে পারি? ফার্স্ট সেমিস্টারের পারমুটেশন কম্বিনেশন মনে কর, এখানে তোমায় খালি 5টা বল থেকে 2টো বল তুলতে বলেছে, তোমাকে 5টা বল থেকে 2টো বল তুলে তাকে রিঅ্যারেঞ্জ করতে বলেনি। মানে এখানে কম্বিনেশন হবে না পারমুটেশন হবে? কম্বিনেশন হবে। পারমুটেশন মানে কি? প্রথমে তোলো, তারপর তার জায়গা আদলা বদলি করো। আর কম্বিনেশন মানে কি? খালি তোলো। তাহলে 5টা বল থেকে 3টে বল আমি কত রকম ভাবে তুলতে পারি? 5C2 প্রক্রিয়া তুলতে পারি। এটার ফর্মুলা কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত আসছে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 2 1, 2 দুগুণে কেটে গেল, তাহলে 10 আসছে। তাহলে আমি আগে থেকে জানতাম যে ভাই 10টাই আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লাস্টটা বলছে যে একটি মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা যতক্ষণ না টেল পড়ে ততক্ষণ পর্যন্ত তুমি মুদ্রাটাকে উৎক্ষেপণ করে যাও যতক্ষণ পর্যন্ত
টেল না পড়ে। তাহলে 7 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো। ততক্ষণ পর্যন্ত তুই টস করে যা, ততক্ষণ পর্যন্ত তোর টেল না পড়ছে। লাস্ট কোশ্চেন এটা আমাদের। ততক্ষণ অব্দি তুই এক্সপেরিমেন্টটা করে যাতে যখন অব্দি টেল না পড়ে। তাহলে তোর যদি প্রথমবারই টেল পড়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, তুই ছেড়ে দিবি। তোর যদি প্রথমবারের পরে সেকেন্ড বার টেল পড়ে তুই ছেড়ে দিবি। তুই ততক্ষণ অব্দি টস করবি তো যতক্ষণ অব্দি টেল না পড়ে। তুই যদি প্রথমবারই টেল পড়ে যায় ওটা আউটকাম, ঠিক আছে। তোর যদি প্রথমবারের পরে সেকেন্ড বার টেল পড়ে তাহলে ওটা একটা আউটকাম। তোর টেল পড়ে গেছে মানে তুই বন্ধ করে দিবি। তোর যদি প্রথমবার হেড পড়ে, সেকেন্ড বার হেড পড়ে, থার্ড বার টেল পড়ে তুই থেমে যাবি। তাহলে তুই এই সম্ভাব্য রেজাল্টের জন্য তুই কতবার টস করেছিস? 3 বার। তুই প্রথমবার টস করলি হেড পড়লো, তোকে আবার টস করতে হবে। তো টেল না পড়া তুই তোকে টস করতে হবে। সেকেন্ড বার টস করলি আবার হেড পড়লো, তাহলে প্রথমবার টস করলি হেড পড়লো, সেকেন্ড বার টস করলি হেড পড়লো, থার্ড বার টস করলি টেল পড়লো, ব্যাস থেমে যাবি। তাহলে এখানে তোর সম্ভাব্য ফলাফলটা কি হলো? HHT হলো। এবার আর কি হতে পারে? প্রথমবার হেড পড়লো, সেকেন্ড বার হেড পড়লো, থার্ড বারও হেড পড়লো, তারপর টেল পড়ে গেল। এটা একটা সম্ভাব্য ফলাফল হতে পারে। এভাবে তো চলতেই থাকবে। তাহলে এই এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেসটা আছে ওটা একটা ইনফাইনাইট সেট। কি বললাম? ইনফাইনাইট সেট। এই এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেসটা আছে ওটা একটা, জলদি বলো, ইনফাইনাইট সেট। প্রথমবার টেল পড়ে তো হয়ে গেল, ওটা সম্ভাব্য ফলাফল। প্রথমবার হেড পড়লো, সেকেন্ড বার টেল পড়ে গেল, তাহলে তোকে দুবার টস করতে হয়েছে, তাহলে তোর ফলাফলটা কি হবে? HT। থার্ড বার কি হবে? প্রথম দুবার হেড পড়লো, তারপর টেল পড়ে গেল, তাহলে তোকে 3 বার টস করতে হয়েছে, তাহলে এর ফলাফলটা কি হবে? HHT। তারপর তুই প্রথমবার হেড পড়লো, সেকেন্ড বার হেড পড়লো, থার্ড বার হেড পড়লো, 4 নম্বর বার টেল পড়লো, তাহলে তোকে এখন 4 বার টস করতে হয়েছে, তাহলে সম্ভাব্য ফলাফলটা হবে HHHT। এভাবে তো চলতেই থাকবে। তাহলে এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে তোরা প্রত্যেকে এসএনদের কোশ্চেনগুলো করালাম, তোরা প্রত্যেকে বলছো তোরা স্যাম্পল স্পেস মানে বুঝতে পেরেছিস কিনা, এই যে নমুনা সমূহ, এটা মানে তোরা ভালো করে বুঝতে পেরেছিস কিনা, এবং আমরা প্রবাবিলিটিতে কি করার চেষ্টা করছি সেটা ভালো করে বুঝতে পেরেছিস কিনা। পরের দিন কিন্তু আমরা স্যাম্পল স্পেসের পরে যাব ইভেন্ট স্পেস নিয়ে কথাবার্তা বলবো, এবং ইভেন্ট স্পেসটাই কিন্তু প্রবাবিলিটির ভিত। তাহলে স্যাম্পল স্পেস তো জানতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন্ট স্পেসটা হচ্ছে প্রবাবিলিটির ভিত, তাহলে ইভেন্ট স্পেসটাও কিন্তু খুব ভালো করে আমাদের জানতে হবে। আগে বল এই লেকচারটা কিরকম লেগেছে, আমি কিন্তু তোদের কমেন্ট সেকশনে অপেক্ষায় আছি। এবং এটা খুবই সারপ্রাইজিং, আমি জানতাম না যে আমি প্রবাবিলিটি শুরু করব, বাট আজকে প্রবাবিলিটি শুরু করে দিলাম। তোরা কতটা সারপ্রাইজ দিচ্ছিস সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক।